নমস্কার। প্রথম পর্বের শেষে আমার সাথে তারানাথের বন্ধুত্ব হওয়ার পর কি হলো সেটা আজ দ্বিতীয় পর্বে গল্পে গপ্পে সঙ্গে শুভায়নের সাথে শুনব। আসুন শুরু করি। সে আমায় প্রায় বলে, তোমাকে শিখিয়ে দেব, তোমাকে শীর্ষক রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলিল, চন্দ্রদর্শন করতে চাও? চন্দ্রদর্শন তোমায় শিখিয়ে দেব। দুই হাতের আঙুলে দুই চোখ বুজিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাংশু দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্রদর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিচ্ছু থাকে না। চন্দ্রদর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা তো শোনা যায়ই না, দৈনন্দিন খাটিয়া যাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আবার এসব ঘটে তার তা কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের কাছে গিয়াছি। তারানাথ পুরনো একখান তুলট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব বড় তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো, বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয়। তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিন রাত লাগিয়া থাকিবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে, বের করে দেখো। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুরভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে ৫-৬ হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেউ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন, তবে এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি ২ পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সেই সাধনার কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে ২-১টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তাহার পিছনেও তো প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রহিয়াছে। কন্ট্যাক্ট অ্যাট আ ডিস্টেন্স, এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি
হিপনোটিজম সাধুর ইচ্ছাশক্তির আমার ওপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি। তাহার সান্নিধ্য হইতে আমার দূরেও আমার ওপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে, সেই প্রভাবের মূলে কি আছে সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়ে বসিলাম। তারানাথ বলিল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবুও তো সত্যিকার তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এই ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এমন সব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। এর চেয়েও বড় শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়িতে এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানের ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে, বাড়ির পিছনে পিয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিক একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবেই ছেলেবেলাতে সাধু, সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি, মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় এক লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কুমণ্ডল হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে বসে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠাবে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে তাকিয়ে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন। কি ভাবলেন সেটা আমরা 3য় পর্বে শুনব। আমি শুভায়ন আপনাদের সামনে 3য় পর্ব নিয়ে খুব শিগগিরই আসছি।